নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত ডক্টর খানকে জানাই। প্রথমে বলি আমার গলার অবস্থা খুব খারাপ, আজকে অনুষ্ঠানটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। স্পন্ডিলোসিস নিয়ে আমরা নানান অনুষ্ঠান করে থাকি, কিন্তু এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস কতটা খারাপ রোগ, কীভাবে একটা মানুষ পিছিয়ে পড়তে পারে, এই সবটা নিয়ে আজকে আলোচনা হবে। তো স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমরা লাম্বার বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে অনেক আলোচনা করি। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস সম্পর্কে যদি বলেন আপনি। সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস একটা লোকালাইজ কিছু হাড়ে আমাদের ইফেক্ট আমরা দেখতে পাই। যেমন সার্ভাইকাল স্পন্ডিলোসিস যখন আমরা বলি তখন আমরা দেখি শুধু ঘাড়ে যে হাড়গুলো রয়েছে সেটা ইফেক্ট হচ্ছে। লাম্বার স্পন্ডিলোসিস যখন আমরা বলছি তখন আমরা দেখছি শুধু লাম্বার যে হাড়গুলো রয়েছে সেটা আমাদের ইফেক্ট হচ্ছে। কিন্তু অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস এই রোগের যখন নাম আমরা নিচ্ছি, এই রোগটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে স্টার্ট হয়। তারপর আমাদের মেরুদণ্ড যে পুরো স্পাইনটা রয়েছে, যে সার্ভাইকাল যে যতটা হাড় রয়েছে, ভার্টিব্রাতে যতটা আমাদের ডিস্কগুলো রয়েছে, সমস্ত টোটাল ডিস্কগুলো ইফেক্টেড হয়ে যায়। স্টার্ট হয় আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, ওখান থেকে আমাদের সমস্যা স্টার্ট হয়। তারপর আস্তে আস্তে যে 33টা হাড় আছে, 33টা হাড়ই কিন্তু ইফেক্টেড হয়ে যায় আমাদের। ইফেক্টেড হয়, তার সঙ্গে ক্যালসিফিকেশন হয়, আমাদের হাড়গুলো ফিক্সেশন হয়ে যায়। আর তারপর অন্য অন্য হাড়গুলো, আমাদের জয়েন্টসগুলো বা অর্গানসগুলোও কিন্তু ইনভলভ হয়ে যায় আমাদের। এই জন্য সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস থেকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস সব থেকে ভয়াবহ বা সব থেকে ডেঞ্জারাস একটা রোগ। এই রোগটা হওয়ার পিছনে কারণটা কি, মানে ধরুন কেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হয় মানুষের, এটা কি জেনেটিক? অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হওয়ার কারণ বলতে গেলে প্রথম তো জেনেটিক একটা কজ রয়েছে, ফ্যামিলি কারো রয়েছে, তার নেক্সট জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করতে পারে। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলছে শরীরে যখন বাদ ডিসব্যালেন্স হচ্ছে আমাদের, সেটা কি আমাদের শরীরে যে আস্থি আর মজ্জা রয়েছে তাকে ইফেক্ট করছে, তখন এই রোগটা আমাদের তৈরি হচ্ছে। তো বাদ ডিসব্যালেন্স বলতে গেলে আমাদের যেরকম আমরা ধরনের লাইফ লিড করি আমরা, তার জন্য কিন্তু আমাদের শরীরে বাত প্রকোপটা বেড়ে যায়। আমরা সবাই কিন্তু 3টে বায়োলজিক্যাল ফ্যাক্টর নিয়ে আমরাই কিন্তু জন্ম নিই। বায়ুপিত, কফ যেটা শারীরিক দোষ রয়েছে, আর মানসিক দোষ রয়েছে, রাজা এনতম, সবাই নিয়ে জন্ম রয়েছে। কিন্তু এটাই যখন ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের তার রিলেটেড, মানে বাত যখন ডিসব্যালেন্স হয়েছে বাত রিলেটেড রোগ হবে, পিত ডিসব্যালেন্স হলে পিত রিলেটেড রোগ হবে, কফ ডিসব্যালেন্স হবে, কফ রিলেটেড রোগ হবে আমাদের। তো এখানে যখন বাত ডিসব্যালেন্স হচ্ছে, বাত গিয়ে আমাদের হাড় আর মজ্জাকে ইফেক্ট করছে আমাদের, তখনই এই রোগটা তৈরি হচ্ছে। তো এই রোগটা হলে মানে লক্ষণ কি, মানে সিমটমস কি? এই সিমটমস আমরা দেখি যে কোমরের ঠিক নিচে ভাগ যেটা রয়েছে, যেটা আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্টগুলো আমরা বলি, সেই জয়েন্টে আমরা বেসিক্যালি পেইন, আমরা একটা বাটাকে দিকে বা কোমরের দিকে একটা পেইন ফিল করি, আমরা স্টিফনেস ফিল করি, আমরা ওঠা বসা করতে গেলে আমাদের সমস্যা হয়, নর্মাল ইন্ডিয়ান টয়লেট আমরা ইউজ করতে আমাদের সমস্যা হয়। তারপর হচ্ছে হাঁটাচলা করতে গেলে আমরা দেখি সামনের দিকে আমাদের বডি একটু ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে, চোখ একটু আমাদের লাল হচ্ছে, ইউআইটিস যেটা সমস্যাগুলো আমরা বলি, বা আস্তে আস্তে যখন রোগ বাড়ে তখন আমরা নিঃশ্বাস নিতেও দেখি পেশেন্টের সমস্যা। তো বেসিক্যালি এই সমস্যাগুলো দেখার পর আমাদের কিছু ইনভেস্টিগেশন থাকে, যেমন এমআরআই রিপোর্ট আমরা করি, বা HLA-B27 বলে একটা ব্লাড পরীক্ষা থাকে, সেটা আমরা করি। এটা মিলিয়ে আমরা কিন্তু একটা রোগটাকে ডায়াগনোজ করি যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস রয়েছে না অন্য কোনো রোগ থেকে পেশেন্ট আক্রান্ত রয়েছে। আপনি প্রথমে যে সিমটমসের কথা বললেন ডক্টর খান, সেই সিমটমসের সাথে কিন্তু লাম্বার স্পন্ডিলোসিস কয়েকটা সিমটমস মিলে গেল, যেমন কোমরে ব্যথা, টান লাগা, উঠতে বসতে কষ্ট হওয়া, ইন্ডিয়ান মানে টয়লেট ব্যবহার করা, শুধু এগুলো লাম্বারের ক্ষেত্রেও আমরা দেখতে পারি। কিন্তু এগুলো থাকার সঙ্গে সঙ্গে এগুলোও থাকতে হবে, তবে সেটাকে আমরা অ্যাঙ্কোলাইজিং বলবো। এক্স্যাক্টলি, আর বয়সটা একটা ফ্যাক্টর আছে। আপনি স্পন্ডিলোসিসে যখন সমস্যা দেখছেন তার বয়স, বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস যখন আপনি দেখছেন তার একটা বয়স একটা ফ্যাক্টর রয়েছে। যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস বেসিক্যালি আমরা দেখি কম বয়সে আক্রান্ত মানুষ হয়ে যায়। তো খুব কম বয়সে যখন 18 বছর 20 বছর বয়সে যখন আপনি এই সমস্ত সিমটমসগুলো দেখে, তো কোথাও না কোথাও আমাদের মাইন্ডে স্ট্রাইক করে যে হতে পারে তার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস মতন একটা রোগ হয়েছে। কারণ কি একটা মানুষ যার 30 বছর 35 বছর বা 40 বছর যখন কোমরে ব্যথা বলে, তখন আমাদের মনে হয় যে লাম্বার স্পন্ডিলোসিস হতে পারে। কিন্তু যখন বয়স কম, এই তো কিছু লক্ষণ রয়েছে, তখন আলটিমেটলি আমরা আর একটা হিস্ট্রি যখন আমরা পেয়ে যাই যে হ্যাঁ ফ্যামিলিতে আমাদের কারো ছিল, তখন কিন্তু মাইন্ড সেখানে কিন্তু ইন্ডিকেট করে যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হতে পারে। আর ফার্দার কনফার্মেশন জন্য আমরা যে এমআরআই রিপোর্ট রয়েছে বা ব্লাড পরীক্ষা, সেটা কিন্তু কনফার্ম করে। মানে আপনার যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা ট্রিটমেন্ট করানো, সেক্ষেত্রে আপনি কত মানে ক্রিটিক্যাল পেশেন্ট পেয়েছেন এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে? দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসে আমরা ক্রিটিক্যাল পেশেন্ট বলতে গেলে এমন পেশেন্ট পেয়েছি আমরা যেতে মানে পুরো হোল জয়েন্টসগুলো ইফেক্টেড হয়ে গেছে। যে স্পাইন রয়েছে, স্পাইনটা বেসিক্যালি বাম্বু স্পাইনই হয়ে গেছে ওনার।
হাঁটাচলা করতে খুবই কষ্টদায়ক, ওনাকে লোক ধরে ধরে নিয়ে এসেছিলেন। আমার চেম্বারে এসেছিলেন তখন যেমন নর্মালি একটা চেয়ারে পেশেন্ট বসতে পারে, কিন্তু ওনার আসার পর উনি বসতে পারতেন না, ওনাকে বসার জন্য আমাদেরকে 5-6টা চেয়ার লাগিয়ে দিতে হতো, প্লাস্টিকের চেয়ার পর পর করে 5-6টা লাগিয়ে, তারপর বসতে পারতেন না, উনি একটু জাস্ট সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তো ইট মিনস রোগটা অনেকটা এফেক্টেড হয়ে গেছিলো, মানে হাঁটু জয়েন্টস বলুন, কোমরে জয়েন্টস, ঘাড়ের জয়েন্টস, পুরো স্পাইন আর এলবো জয়েন্টস, সমস্ত জয়েন্টসে ইফেক্টেড হয়ে গেছে। মানে আমার সঙ্গে কথা বলা, মানে আমি তো আপনার সঙ্গে কথা বলছি মানে ঘাড় ঘুরিয়ে কথা, মানে বডি আমার সেরকমই, কিন্তু উনি যখন কথা বলতেন পুরো বডিটাকে রোটেট করে উনি কথা বলতে হতো। তো এফেক্টেডটা এটা মানে অনেকটাই হয়ে গেছিলো। এই পেশেন্টকে আমরা ট্রিট করেছি, পেশেন্টটাকে আমরা রিলিফ দিয়েছি, কিন্তু কোনো না কোনো জায়গায় সে কন্টিনিউ করতে পারেনি, একটা সময় পর উনি কন্টিনিউ করতে পারেন, কারণ অনেক দূর থেকে উনি আসতেন। তো ট্রিটমেন্ট নিয়েছিলেন 6 মাসে, কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছিলেন। যেটা উনি পঞ্চকর্মা থেরাপি ওনাকে আমরা দাঁড়িয়ে করতাম, সেটা কিন্তু 15টা থেরাপি হয়ে যাওয়ার পর ওনাকে বেডে শুয়ে আমরা পঞ্চকর্মা করতাম। মানে ইট ওয়াজ মানে অনেকটা ইমপ্রুভমেন্ট আমরা করতে পেরেছিলাম। যে পেশেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে থেরাপি নিচ্ছে, সে কিন্তু টেবিলে উঠে থেরাপি নিচ্ছে, মানে কিছু না কিছু জায়গা কিন্তু তার মোবিলিটিটা এসে গেছে, কমফর্টেবলটা এসে গেছে, এই জন্য সে বেডে শুয়ে থেরাপি নিতে পারে। একদম। তো আপনারা ফোন করুন, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন 6292242341, 6292242342। আর যারা রোগীর চিকিৎসা করতে চাইছেন, সুস্থ হতে চাইছেন, তারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। 2টো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনাদের ফোন করে নিতে হবে। যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, যে কোনো প্রশ্নে আপনারা এখানেও কিন্তু ফোন করে নিতে পারেন। তো আমরা চলে যাই এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে। আমাদের লাইন অফ ট্রিটমেন্ট 3টে রয়েছে: নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। নিদান পরিবর্জন যে কারণের জন্য আমাদের শরীরে দোষ ডিসব্যালেন্স হয় বা দোষ বাড়ে আমাদের, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ডিটক্সিফিকেশন প্রসেস, পঞ্চকর্মা থেরাপি। আমরা পঞ্চকর্মা থেরাপিতে অনেক কিছু থেরাপি, মানে যেরকম আর্থ্রাইটিস পেশেন্টদেরকে করি, তাতে কিন্তু অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিস টোটালি ডিফারেন্ট হয় আমাদের। কেন সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমরা দেখি একটা লোকালাইজ আমাদেরকে, মানে ঘাড়ের দিকে একটা আমরা লোকাল বাস্তি আমরা দিই, কিন্তু অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিসে আমরা পুরো স্পাইনটাকে আমাদেরকে মানে লোকাল বাস্তি দিতে হয়, যাকে আমরা সুষমা বস্তি বলি। আমরা খুব ভালো কাজ করে, পেশেন্টের যে ফিক্সেশনগুলো হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি ময়েস্ট হয় আর খুব তাড়াতাড়ি মোবিলিটি নিয়ে চলে আসে। তো পঞ্চকর্মা থেরাপি একটা ট্রিটমেন্ট রয়েছে, তার সঙ্গে মেডিকেশন রয়েছে যেখানে কিন্তু পেশেন্টের পেন, ইনফ্লামেশন, মানে রোগ যেটা হয়েছে সেটাকে ইমপ্রুভ করতে অনেকটা হেল্পফুল কাজ। একদম। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, আমাদের সাথে সরাসরি কথা বলতে থাকুন। অনুষ্ঠানটা লাইভ ফোন ইন প্রোগ্রাম, এবং শুধু তো অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস নয়, আরও অন্যান্য যে কোনো রোগের ট্রিটমেন্ট আপনারা এখানে পাবেন। খুব ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট, মানে এই যে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে আমাদের কথা হচ্ছে, এটা কিন্তু সাধারণ রোগ নয়, সাধারণ জ্বর, সর্দি, কাশি বা কনস্টিপেশন এরকম রোগ নয়। এটা হচ্ছে একটা আপনার শরীরের হাড়ের ডিফর্মেশনের রোগ, এবং যেখান থেকে দাঁড়িয়ে আপনি সুস্থ জীবনের থেকে আস্তে আস্তে শয্যাশায়ী হয়ে পড়তে পারেন, একদম মোবিলিটি হারিয়ে ফেলতে পারেন, সেরকম মানুষও কিন্তু ভালো আছেন। তো আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। পঞ্চকর্মা কতটা হেল্পফুল অ্যাঙ্কুলাইজিংয়ের ক্ষেত্রে? দেখুন, অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিসে আপনার শরীরে প্রচুর মাত্রায় অ্যাকুমুলেট হচ্ছে, তখনই কিন্তু এই রোগটা আপনার শরীরে আর বেশি আপনাকে বেকাবু করছে। আপনার যে বডিতে যে জয়েন্টসগুলো রয়েছে সেটা কিন্তু আপনার ক্যালসিফাইড হচ্ছে আপনার। তো ডিটক্সিফিকেশন করতে গেলে আপনার শরীরে যখন আর্মগুলো আপনি যখন রিমুভ করতে পারবেন, তো অ্যাঙ্কুলার স্পন্ডিলোসিস পেশেন্টের কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন। কেন আমাদের যখন পঞ্চকর্মা থেরাপি করা হয়, আমরা অনেক সময় আমরা বলেছি যে এই থেরাপিটা কিন্তু শুধু লোকালাইজ থেরাপি হয় না, এটা কিন্তু হেড টু টো, মানে মাথা চুল থেকে পায়ে নখ পর্যন্ত এই থেরাপিগুলো হয়। তো এর বিটুইন যে কোনো রোগ যখন আমাদের শরীরে থাকবে সেটা কিন্তু ইজিলি আমরা দেখি যে ইমপ্রুভমেন্টটা পাওয়া যায়। কেন কি আমরা অনেক সময় এখানে ভিডিও দেখেছি যে আমার ডায়াবেটিস ছিল, তার সঙ্গে কিন্তু আমার স্কিনের সমস্যাও সলভ হয়ে গেছে। সেই জন্য পঞ্চকর্মা থেরাপি আমরা বলি এমন একটা থেরাপি যেখানে কিন্তু আমাদের 50% ট্রিটমেন্ট কমপ্লিট করে, তার সঙ্গে আমাদের মেডিকেশন, দুটো মিলিয়ে কিন্তু আমরা অ্যাঙ্কুলার পেশেন্টকে সুস্থ করি। একদম। তো আমরা একটু দেখে নেব বর্ধমানের একজন রোগী, যিনি এই অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসে ভুগেছেন দীর্ঘদিন। তিনি কিন্তু বেদগানে এসে ডক্টর সুলতান খানের ট্রিটমেন্টে এখন কতটা সুস্থ তার নিজের মুখেই আমরা শুনে নেব। নমস্কার, আমি সঞ্জীব গুপ্ত, বাড়ি বর্ধমান। আমি এখানে এসেছি, আমি অ্যাঙ্কোলজি স্পন্ডালাইটিস রোগে আক্রান্ত। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, এলাহাবাদে অনেক রকম ওষুধ খেয়েছি। দীর্ঘ 5 বছর ধরে আমার সমস্যা। ডাক্তারবাবুর সঙ্গে আমার টিভির মাধ্যমে যোগাযোগ হয়েছে, টিভি থেকে দেখেছি আমি।
আমি এখন ডাক্তারবাবুর চিকিৎসায় আছি, 3 মাস অতিক্রান্ত ওষুধ খাচ্ছি। এখন আমি খুব ভালো আছি, এই ওষুধ খেয়ে, ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি, আমি খুব সুস্থ আছি। খুব বেশি বয়স নয়, একজন যুবক মানুষ, তিনি কিন্তু এই রোগে এখন সুস্থ আছেন। বললেন যে অনেক পেশেন্ট, অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু আজকে আপনার কাছে এসে সুস্থ হয়েছে। ট্রিটমেন্ট উনি আগেও করিয়েছেন। ট্রিটমেন্ট যেটা উনি করিয়েছিলেন সেটা হচ্ছে ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট উনি পেয়েছিলেন। তাতে কিন্তু যতটা ইমপ্রুভমেন্ট আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট উনি পেয়েছেন, সেই ইমপ্রুভমেন্টটা উনি পাননি। কারণ ব্যথা ওষুধ খেয়েছেন, ব্যথা কিছু কমেছে, কিন্তু সেই এনার্জেটিকভাবে সারাদিনে কাজকর্ম সেটা কিন্তু উনি করতে পারতেন না। সকালবেলা ফ্রিলি যে ঘুম থেকে উঠবো, যে সকালবেলা স্টিফনেসগুলো থাকতো, সেটা কিন্তু থেকেই যেত। ব্যথা ওষুধ খেয়েছেন, তার জন্য কিছুটা উনি কাজকর্ম করতে পারতেন। কিন্তু আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে কিন্তু ওনাকে কোনো ব্যথা ওষুধ হাত দিতে হয় না। আর্লি মর্নিং থেকে যখন থেকে উনি ঘুম থেকে ওঠেন, ওঠার পর থেকে উনি কিন্তু প্রচুর এনার্জেটিক থাকেন। কাজকর্ম থেকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সমস্ত কাজগুলো, টার্গেটগুলো করতে পারেন উনি। বয়স ঠিকই বলেছেন আপনি, খুবই কম বয়স, আর বেসিক্যালি বসার কাজ, কম্পিউটার উপর বসে কাজ করা, যেটা কিন্তু ওনাকে আমি বলেছি যেটা কিন্তু কিছু জিনিস ওনাকে অ্যাভয়েড করা উচিত, তাতে উনি সবসময় ভালো থাকবেন। আর সবথেকে ভালো জিনিস, উনি নিজে ভালো হয়েছেন, নিজে কলিগকেও রেফার করেছে। একটা ফিমেল পেশেন্ট যাদের, ওনাদের কিন্তু অ্যাঙ্কোলাইন স্পন্ডাইলিসিস হয়ে গেছে, উনিও সেম ওষুধ উনি যেটা খাচ্ছেন মডার্ন প্যাথিতে, যেটা ব্যথা ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, উনিও খাচ্ছেন। আর খাওয়ার এমন কন্ডিশন হয়ে গেছে এখন কি ওনারও মানে কাজকর্ম করতে গেলে বা শরীরে সেই এনার্জি বলতে গেলে কিছু পাচ্ছেন না উনি। এর মানে লাইফটা খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। কিন্তু যখন উনি ওনার ইমপ্রুভমেন্টটা দেখেছেন, দেখার পর কিন্তু উনিও আমাদের সঙ্গে বর্ধমানে যোগাযোগ করেছেন, ওনারও ট্রিটমেন্ট স্টার্ট করেছি। আশা করছি ওনারও বক্তব্য খুব তাড়াতাড়ি দেখবেন। অবশ্যই, মানে এটাই হচ্ছে মানে বেদজ্ঞানের একটা অ্যাচিভমেন্ট। একজন সুস্থ হয়ে তিনি মাউথ পাবলিসিটির মাধ্যমে আরেকজনকে তিনি মোটিভেট করতে পেরেছেন, তাকে দেখে মোটিভেট হয়েছেন আরেকজন পেশেন্ট। তো আমরা ছিলাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে কথা বলাতে, এবং সেখানে দাঁড়িয়ে পঞ্চকর্মার একটা ভূমিকা নিয়ে আমাদের কথা হচ্ছিল। এবারে যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো আলোচনার মাধ্যমে, যে ট্রিটমেন্ট, এই যে ডক্টর খান বললেন যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং পেন কিলার, এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট হচ্ছে মূল জায়গা, অর্থাৎ রোগটা আপনার কেন হচ্ছে, আপনার কি কি সমস্যা আপনি নিজে তৈরি করছেন, বা আপনার অভ্যন্তরীণ কী কী সমস্যা তৈরি হচ্ছে, তাই তো? মানে সিমটমসের ট্রিটমেন্ট নয়। এক্স্যাক্টলি, দেখুন আপনি ব্যথা ওষুধ খাচ্ছেন, ব্যথা ওষুধ আপনার কিছুটা লক্ষণটাকে আপনাকে সাপ্রেস করছে আপনার, আর আলটিমেটলি আপনি সেই ভাবছেন আপনার যে ট্রিটমেন্টটা হচ্ছে, যেটা এই পেশেন্টের জন্য আমি বললাম যে যিনি আমাদের আজকে ট্রিটমেন্ট করিয়েন 3 মাস পর, ওনার বক্তব্য যেটা আমি আজকে দেখাচ্ছি, ওনারও সেম কন্ডিশন ছিল। উনি বিগত 5 বছর থেকে আই থিঙ্ক উনি ব্যথা ওষুধ খাচ্ছিলেন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছিলেন, কিন্তু ওই ওষুধ খেয়ে কিন্তু ভালো থাকতেন, তাহলে আয়ুর্বেদে উনি কোনোদিন হাত ধরতেন না। কিন্তু ওষুধ খেয়েও পর 5 বছর চিকিৎসা করার পর ওনার মনে হচ্ছিল যে না, আমি সুস্থ নেই, আমি ভালো নেই, আমার কোথাও না কোথাও আমার সারাদিনে যে কাজকর্ম আছে সেটা আমি করতে পারছি না। তারপর যখন উনি যোগাযোগ করলেন, তো উনি দেখতে পেরেছেন যে আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা করছে, উইদাউট পেন কিলার বা উইদাউট স্টেরয়েড বা উইদাউট ইনজেকশন, যে ইমপ্রুভমেন্টটা দিতে পারছে, সেটা কিন্তু ন্যাচারাল একটা ইমপ্রুভমেন্ট দিতে পারছেন উনি। আমাদের যে নর্মাল, উনি সকাল থেকে রাত পর্যন্ত উনি বললেন আমাকে, ডক্টরবাবু, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত টাস্ক কিন্তু ইজিলি করতে পারছি। আমি যে ওষুধগুলো খাচ্ছি, তার ওষুধ খাওয়ার পর কিন্তু আমাকে এমন শরীরে কোনো স্টিফনেস নেই, কোনো জড়তা ভাব নেই আমার। আমি সবসময় এনার্জেটিকভাবে আমি সারাদিনে কাজ করতে পারছি, যেটা আমি কিন্তু যে অ্যালোপ্যাথি মেডিসিনগুলো, ব্যথা ওষুধ খাওয়ার পর কিন্তু আমি পেতাম না। আর আমি সাধারণ পেন কিলার খেতাম না, আমি হাই ডোজে পেন কিলার খেতাম। কেন কি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলিসিস এটা কিন্তু সাধারণ রোগ নেই যে যার কিন্তু হালকা একটা পেন কিলার খেলে আমার সমস্যা কিন্তু ইমপ্রুভ করবে। আমি আসবো, এখানে অনেকগুলো প্রশ্ন আসে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বিভাস দত্ত বলছি, সরকার। একটু আওয়াজটা ঠিকভাবে বাড়বে। বিভাস দত্ত বলছি, সরকার থেকে। বয়স কত? বয়স 33। বলুন। হ্যাঁ, আপনি বলছি আমার হাঁটুতে ভীষণ ব্যথা, হাঁটু ব্যথার জন্য একটা না দুটোই? না, একসাথে। একটা হাঁটু ব্যথা। হুম। কতদিন থেকে? এই ধরো 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত? 33। 33 বছর বয়স। হ্যাঁ। আর 2 মাস থেকে হাঁটুতে ব্যথা হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা মুখ হচ্ছে। পড়ে গেছিলেন, কোনো আঘাত লেগেছিল? হ্যাঁ, হয়ে গেছিল, হাঁটুতে গিয়েছিল, মানে দোয়ারে লেগেছিল, যখন মানে শাড়িতে যেতে গিয়ে লেগেছিল, তারপর থেকেই ব্যথাটা। কিন্তু তারপরে
এই 2 মাস আপনি কি করছেন, কোনো চিকিৎসা করাচ্ছেন না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছি, হ্যাঁ। কিছুটা কমছে সাময়িকভাবে, বাট সেই ব্যথাটা বেড়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার বয়স 33 বছর বয়স বললেন, আপনি হাঁটু ব্যথা হচ্ছে, একটাই হাঁটু আপনার ব্যথা হচ্ছে, আর আপনি হিস্ট্রি দিচ্ছেন যে আপনার আঘাত লেগেছিল। বেটার হবে আপনি একটা এক্সরে করুন, ঠিক আছে? এক্সরে রিপোর্ট করুন, আর ভিটামিন ডি আর ক্যালসিয়াম পারলে একটা পরীক্ষা, ব্লাড পরীক্ষা করে আপনি সল্টলেক থেকে বলছেন আপনি, আমার দমদম চেম্বার রয়েছে, একবার যোগাযোগ করুন। এখন থেকে আপনাকে প্রিভেনশন করা উচিত, প্রপার চিকিৎসা নেওয়া উচিত, নাহলে আলটিমেটলি এই যে হাঁটু ব্যথা বলছেন, বাই চান্স আপনার পিছনে কোনো আর্থ্রাইটিস মানে আস্তে আস্তে ডেভেলপ করছেন, আপনি তাকে ইগনোর করে আপনি এমনি কোনো সাপ্লিমেন্ট ট্রিটমেন্ট বা কোনো অয়েনমেন্টের উপর রয়ে গেলেন, আলটিমেটলি সেটা কিন্তু আর বেশি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ইমিডিয়েটলি একটা ডায়াগনোসিস আপনার হয়ে যাওয়া উচিত। তো একটা এক্সরে করে আপনি আমাদের চেম্বার ভিজিট করার চেষ্টা করুন। আচ্ছা, এই যে আপনি বলছিলেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস বা রোগের ক্ষেত্রে যে ট্রিটমেন্টে ওনারা হাই ডোজের ব্যথার ওষুধ খান, আমরা বহুবার আলোচনা করেছি যে যখনই আমি পেন কিলার খাচ্ছি সেটা পরোক্ষভাবে আমার শরীরের অন্য অর্গানে গিয়ে এফেক্ট তৈরি করছে। তো এই রকমও তো হয় যে আপনার কাছে যখন পেশেন্ট আসছেন, রোগটা তো আছেই, পাশাপাশি ওই অর্গানও ড্যামেজ করে আসে, অবশ্যই। সম্ভবত কিডনির প্রবলেম হয়েছে। দেখুন, কিডনি বলুন, লিভার বলুন বা গ্যাস্ট্রিক আলসার বলুন, সবথেকে কমনলি গ্যাস্ট্রিক আলসার ফর্ম করার চান্সেস বেশি থাকে। এই NSAID ওষুধ আপনি যখন লং টাইম খেয়ে যাচ্ছেন, সেই ওষুধটা আলটিমেটলি আপনার গ্যাস্ট্রিক ইরিটেন্ট তৈরি করে, সে গ্যাস্ট্রিক ইরিটেন্ট তৈরি করা মানে হচ্ছে এখানে আলসার ফর্ম হওয়ার চান্সেস বেশি থাকে আপনার। আর আপনি যখন খুব বেশি আপনি মেডিসিন, আপনি পেন কিলার খাচ্ছেন, তো সবথেকে প্রথম আমরা মুখে যা কিছু প্রথম দিই, সবথেকে বেশি অ্যাক্টিভলি প্রথম কাজ করে লিভার। একটা টেলিফোন নিয়ে আসবো, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা একটু আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি পূর্ণ সামন্ত বলছি, টাঙ্গনবেড়িয়া, মানে দক্ষিণ চব্বিশ পরগনা, বিষ্ণুপুর থেকে। হ্যাঁ, বয়স কত? বয়স 60 বছর। বলুন। হ্যাঁ, আমার কোমরে এই 1.5 বছর হলো স্পন্ডালাইসিস হয়েছে। কি হয়েছে? আমি পূর্ণ সামন্ত। হ্যাঁ, আমার হাঁটু দুটো মাঝে খুব ব্যথা হচ্ছে, হাঁটতেও পারছি না। ওনার কোমরে ডান স্পন্ডিলোসিস দিকে হয়েছে, পায়ে হাঁটুতে মাঝে ব্যথা। জ্বালা হচ্ছে, আর হাঁটতে গেলে বাঁ পাটা পুরো অসাড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন, আপনার আর্থ্রাইটিস যে প্রবলেমটা হয়েছে, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, তার জন্য আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? দেখুন, হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। কেন কি আপনি যে রোগ প্রবলেম বলছেন, এর প্রপার ট্রিটমেন্ট চাই, আর প্রপার ট্রিটমেন্ট তখনই হবে যখন আপনি চেম্বার ভিজিট করবেন। কেন কি আয়ুর্বেদ ট্রিটমেন্ট কিন্তু এইভাবে ট্রিটমেন্ট হয় না। আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে একটা ডক্টরের সঙ্গে সামনাসামনি বসে আপনার কথা বলতে হবে। আমি একটু বলে দিই, 9073641643, দেখুন নাম্বার যাচ্ছে 9073641643 এবং 9831068089, 9831068089, এখানে নাম্বার দুটো রয়েছে, যোগাযোগ করে নেবেন। আমরা যে আলোচনায় ছিলাম যে পেন কিলার যখন নিচ্ছি আমি, তখন তো আমার ড্যামেজ হচ্ছে, ইফেক্ট হচ্ছে প্রচুর আমাদের। আমি বললাম গ্যাস্ট্রিক ইরিটেন্ট, গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্সেস থাকে, লিভারের কথা, লিভার আমাদের ক্ষতি হয়, লিভারে ইফেক্টেড আছে আমাদের। আর যখন প্রচুর মাত্রায় আপনি হাই ডোজে পেন কিলার নেবেন, আলটিমেটলি আমাদের কিডনিও ইফেক্ট হয় আমাদের। আমরা সিকেডি প্রচুর প্রোগ্রাম করেছি, ক্রনিক কিডনি ডিজিজ। তার পাশে কিন্তু একেডি বলে এক প্রবলেম হয়, যেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ। মানে অ্যাকিউট মানে ইনস্ট্যান্ট এমন কিছু ভুল হয়েছে বা এমন কোনো প্রবলেম হয়েছে যার জন্য কিন্তু আমার কিডনি ইফেক্টেড হয়ে গেছে। তার মধ্যে একটা ড্রাগ আসে, ড্রাগের মানে মধ্যে আসে NSAID ওষুধ, স্টেরয়েড ওষুধ, এসব কিন্তু আমাদের কিন্তু কিডনি ড্যামেজ করতে পারে। তো এই জন্য আমাদেরকে যে কোনো ওষুধ নেওয়ার একটা আমাদের লিমিটেশন রয়েছে। যে কোনো ফিজিশিয়ানও আপনার কিন্তু লং টাইম পেন কিলার খেতে দেবে না, স্টেরয়েড খেতে দেবে না। কেন কি ওনারাও জানেন যে এর একটা সময় পর আমাদের শরীরে কিন্তু ক্ষতি করতে আরম্ভ করে দেবে। তো এই জন্য আপনি যখন যে এমন কিছু রোগ দেখছেন যার ট্রিটমেন্ট শুধু ব্যথা ওষুধ রয়েছে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসা উচিত, সেখান থেকে আপনাকে সরিয়ে যাওয়া উচিত। কেন কি রোগ ভালো হবে না, কিন্তু অন্য অন্য কমপ্লিকেশন আপনার শরীরে নিশ্চয়ই চলে আসবে। একদম। আচ্ছা, এইখানে আর একটা প্রশ্ন আপনাদের জন্য, আমি প্রশ্নটা করব যে এটা তো আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে একজন পেশেন্ট যিনি মডার্ন প্যাথি ট্রিটমেন্ট করে ফল পাচ্ছেন না, যে আমার তো শুধু মানে হচ্ছে, রোগটা তো যাচ্ছে না, আমি গেলাম আয়ুর্বেদে, কিন্তু তিনি তো মডার্ন প্যাথিতে ইনস্ট্যান্ট ব্যথা কমাতে পেরেছেন, আপনাদের কাছে সেটা পাচ্ছেন না।
তাহলে সেই প্রবলেমটা আপনাদের ফেস করতে হয়। এটা আজকে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে বেরিয়েছে, কেন কি মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এই রোগ হয়েছে তার আমি একটা ট্যাবলেট খাচ্ছি, ব্যথা আমার কমে যাচ্ছে। রোগ কী বাড়ছে বা কমছে বা তার কি কমপ্লিকেশন আমার শরীর তৈরি হচ্ছে সেটা নিয়ে তার ওনার অত চিন্তা নেই, কিন্তু ওনার এটা রয়েছে যে আমার ব্যথা তো কমে গেছে, আমি নর্মালি অন্য কোনো কাজগুলো কর্ম কিছু করতে পারছি, আমি ইঞ্জেকশন পেয়ে গেছি তার জন্য আমি এটা, কিন্তু আমার রোগ, আর আমরা সবসময় রোগ নিয়ে চিন্তা করি, রোগ নিয়ে বোঝাই যে রোগ আছে এটা ট্রিটমেন্ট করতে হবে, নাহলে আপনি এর খারাপ দিকে আপনি চলে যাবেন। যেমন আমার চেম্বারে একটা আমি লেটেস্ট কেস বলছি আপনাকে, মাইলোপ্যাথি পেশেন্ট পেয়েছি, আই থিঙ্ক উনি কালিয়ানি থেকে উনি আসেন। এমন কন্ডিশন হয়ে গেছে, তো সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে, বয়স 70 বছর বয়স হয়েছে ওনার, কিন্তু ওনার মানে আমি ওনাকে পুরো কাউন্সেলিং বুঝিয়ে দেওয়ার পরও কিন্তু ওনার বক্তব্য রয়েছে ওনার কাছে সময় নেই। তো মানে এর থেকে আপনি কি বলতে পারেন যে আপনি বুঝতে পারছেন যে ওনার শরীরে এত বড় রোগ হয়ে গেছে, মহারোগ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে, কোনো সেন্স উনি পান না, পা ঘা হয়ে গেছে, ঘা কিন্তু শুকাতে পারছে না, কেন ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ওনার কাছে সময় নেই, 70 বছর বয়সে উনি কাজ করে যাচ্ছে। তো আমি বললাম মানে আমাদের জন্য মানে কতটা কমপ্লিকেট হয়ে যায় যে মানুষ এসেছেন আমাদের এখানে চিকিৎসা করতে, কিন্তু উনি আমাকে বলছেন আমার কাছে সময় নেই, তাহলে আমরা কী করতে পারি? মানে পঞ্চকর্মা নেওয়ার সময় নেই, পঞ্চকর্মা বলুন, ফলো আপ বলুন, দুটোই কিন্তু ওনার কাছে সময় নেই। মানে ওনার বলার বক্তব্য রয়েছে আমার কাছে রোগ আছে বা আমি কমপ্লিকেটেড হয়ে গেছি, আমার কত কী সুস্থ হবো না হবো সেটা আমি জানি না, বা আমি আদৌ ভালো হবো কি হবো না আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে সময় নেই। মানে আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রচুর প্রচুর প্রচুর। তো আপনারা ফোন করতে থাকুন আমাদের এই অনুষ্ঠান আজকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে, কিন্তু আপনি যে কোনো রোগ, আপনার যে রোগটা দীর্ঘদিন ধরে ভুগছেন, বহু ট্রিটমেন্ট করছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি সুস্থ হচ্ছেন না, কারণ আমার মনে হয় পেশেন্ট সব থেকে ভালো বোঝে যে আমি সুস্থ হচ্ছি না, এটা একজন পেশেন্টই বুঝতে পারে। তো যখন একজন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের পেশেন্ট আপনার কাছে আসেন, তখন আপনারা কীভাবে ট্রিটমেন্টটা শুরু করেন, তার কোন টেস্ট থাকে যেটা আফটার মানে সার্টেন পিরিয়ডের পর আবার টেস্ট করে আপনারা তাকে দেখিয়ে দেন? দেখুন, যখন একটা পেশেন্ট লং টাইম থেকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস বা যে কোনো আর্থ্রাইটিস পেশেন্ট থাকে তাদের এলএফটি করা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কেন সে অলরেডি লং টার্ম একটা ব্যথা ওষুধ বা স্টেরয়েড সে অবশ্যই নিয়েছে, তো ন্যাচুরালি আমাদেরকে লিভার এনজাইমগুলো চেক করতেই হয়। আমাদের কিডনি পরীক্ষা আমরা করে নিই, কেন কেএফটি পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে আমাদের। সে হতে পারে যে পেন কিলার খেয়ে এসেছে আর আলটিমেটলি বলবেন যে আমাদের এখানে ট্রিটমেন্ট করে এমন সমস্যা হয়ে গেছে, তো কেএফটি এলএফটি আমাদের এইসব পরীক্ষা আমাদের করা উচিত হয়ে যায়। আমাদের র্যান্ডম সুগার আমরা চেক করি, কেন আপনি লং টার্ম যখন একটা স্টেরয়েড নেন সেখানে কিন্তু আপনার সুগার হওয়ার চান্সেস, ডায়াবেটিক হওয়ার চান্সেস বেড়ে যায়, সেখানে আমরা র্যান্ডম সুগারও চেক করি। তো এমন অনেক কিছু প্রোফাইল থাকে যেটা কিন্তু আমাদেরকে চেক করা খুবই দরকার পড়ে যায়, তারপরে ট্রিটমেন্টটা শুরু। তারপর আমরা ট্রিটমেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি গড়িয়া থেকে পুলক রায় বলছি। গড়িয়া থেকে? গড়িয়া। কি নাম বললেন? পুলক রায়। আর বয়স কত? ওষুধ খাচ্ছেন? বয়স কত আপনার? বয়স 60। বলুন, এবার কথা বলুন। আমি স্যারের কাছে একটু জানতে চাইছি চোখের ব্যাপারে কোনো কিছু ব্যবস্থা আছে কি? কি হচ্ছে? আমরা না শুনতে পাচ্ছি না, বক্সের আওয়াজটা বাড়লে ভালো হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। আমি বলছি আমি ডাক্তারবাবুর কাছে পায়ের ব্যাপারে গিয়েছিলাম, খাচ্ছি, আমি অনেকটাই ভালো আছে, কিন্তু চোখের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আপনি আপনার কাছে ট্রিটমেন্ট পায়ের কোনো সমস্যা নিয়ে এসেছিলেন, তার ট্রিটমেন্ট এখনো করছেন, ভালো আছেন? বলুন কি জানতে? চোখের ব্যাপারে জানতে চান? চোখে কি হয়েছে? চোখে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি নাকি বলছেন কি গ্লাসকোমা কি একটা ব্যাপারটা। কি হচ্ছে চোখে? গ্লুকোমা হয়েছে। আচ্ছা, কার হয়েছে? আপনার? বলছে চোখ ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে পান। উনি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট ছিলেন, উনি আমাদের এখানে করিয়েছি ট্রিটমেন্ট, আমাদের সাউথ সিটি ট্রিটমেন্টে দেখাতে চেম্বারে। ট্রিটমেন্ট অনেকটাই ভালো হয়েছে। আর আপনি তো পঞ্চকর্মা থেরাপি করিয়েছেন, আবার আপনাকে পঞ্চকর্মা আমি দিয়েছি, তাতে তো আপনার গ্লুকোমা ট্রিটমেন্ট হয়ে যাবে। আমি চোখে তর্পণ করিয়ে দেবো, তো আপনার যেমন আর্থ্রাইটিস ট্রিটমেন্ট হচ্ছে চোখে আপনার আমি তর্পণ করে দেবো, সেখানে আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আর আপনার কাছে তো আমার পার্সোনাল নাম্বার রয়েছে, আমি যে কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করি আমার প্রেসক্রিপশনের উপর তো আমার পার্সোনাল নাম্বার থাকে, তো আপনি উইদাউট হেজিটেট আপনি শুক্রবার আসুন, আমি যে অ্যাডভাইসগুলো দিয়েছি সেখানে আমি পঞ্চকর্মাতে সেই চোখের ট্রিটমেন্টটাও অ্যাড করে দেবো, সেটা নিয়ে চিন্তা করতে হবে। সম্ভবত আরেকজন বন্ধু কি আছেন টেলিফোনে?
হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে সোমা জ্যোতিষ বলছি। বয়স কত সোমা? হ্যাঁ আমার বয়স 38। বলুন। হ্যাঁ আমার ওই হাঁটুতে ব্যথা রয়েছে আর কি, হাঁটুতে মানে চেয়ারে বসলে তখন হাঁটুতে মনে হচ্ছে কিছু মোচড় দিচ্ছে, আর উঠে চেয়ার থেকে উঠে দাঁড়াতে গেলে চলতে অসুবিধা হচ্ছে। আমি চেয়ারে কতক্ষণ বসে থাকেন? হ্যাঁ চেয়ারে কতক্ষণ বসে থাকেন? হ্যাঁ চেয়ারে হয় 8 ঘন্টা 1 ঘন্টা। মানে বসে কোনো কাজ করেন না এমনি বসে থাকেন? না কাজও করি, এখন বসেই করতে হয় কারণ নিচে বসলে কষ্ট হয় হাঁটুতে। আবার ডাক্তারবাবু আমার হাতের আঙ্গুলে তো ব্যথা রয়েছে এবং ফুলে যাচ্ছে, আচ্ছা আর ব্যথা হলে মানে হাতের কোনো জিনিস ধরতে তখন কষ্ট হয়। আচ্ছা, এ কতদিন থেকে হচ্ছে প্রবলেমগুলো? হ্যাঁ এই প্রবলেমগুলো কতদিন থেকে হচ্ছে আপনার সমস্যাগুলো? হ্যাঁ প্রবলেমটা এই সমস্যা হাতের আঙ্গুলের সমস্যাটা আপনার 6 থেকে 8 মাস হলো। আচ্ছা, আর হাঁটু? আমি হাঁটুটাও ওইরকমই হবে। কোনো ডক্টর দেখিয়েছেন, কোনো পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ কিছু হ্যাঁ হয়েছে? হ্যাঁ ডক্টর দেখিয়েছি স্যার, ডক্টর ওষুধ খাচ্ছি, এলোপ্যাথি ওষুধ খাচ্ছি, তাতেও আমি কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না আর কি। রোগ কি বলেছে ব্যথার ওষুধ আপনার? খেতে হচ্ছে বেশি ব্যথা হলে। রোগ কি বলেছে? রোগের নাম বলেছে কিছু? হ্যাঁ রোগ তো বলেছেন ডাক্তারবাবু, রিউমেটের আর্থারাইটিস বলছেন। হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনাকে। ঠিক আছে, আপনি কি আরএফ ফ্যাক্টর চেক করেছেন? আরএফ ফ্যাক্টর অ্যান্টিসিসিপি চেক করেছেন? হ্যাঁ ওগুলো চেক করেছি কিন্তু স্যার ওগুলো তো সেরকম ভাবে বেশি আসেনি আর কি, বেশি নর্মাল আছে, আছে। নর্মাল আছে। অ্যান্টিসিসিপি কত আছে বলতে পারবেন? এনটিসিসিবি সেটা করেছি, ওটাও করেছি কিন্তু ঠিক আছে ওটাও ঠিক আছে সেই- ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আপনার কাছে রিপোর্টগুলো সমস্ত রয়েছে, আপনি 8 মাস থেকে ভুগছেন, চিকিৎসা করিয়েছেন। আই থিঙ্ক আজকেও কিন্তু আপনি ভালো নেই। তো আপনি বাঁকুড়াতে আমাদের চেম্বার রয়েছে, বাঁকুড়াতে আপনি যোগাযোগ করুন। রুমেটা আর্থ্রাইটিস খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে, আর আমি এখানে অনেক পেশেন্টের বক্তব্য দেখিয়েছি যারা কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। রুমেটা আর্থ্রাইটিস আর অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলিসিস দুজনেই কিন্তু বন্ধু, মাথায় রাখবেন। আচ্ছা। অ্যাঙ্কুলাইজিং স্পন্ডাইলিসিস যতটা কমপ্লিকেটেড আমাদের গোটা শরীরকে এফেক্টেড করে দেয়, সেমনই কিন্তু রুমেটা আর্থ্রাইটিস এটাও কিন্তু এমনই রোগ, গোটা শরীরে গেটে গেটে ব্যথা, তার সঙ্গে আমাদের অর্গানসগুলোকে এফেক্ট করে আমাদের। তো দুজনেই বন্ধু, এমন সেমি কন্ডিশন রোগ রয়েছে, দুটোই কমপ্লিকেটেড রোগ, দুজনকে কিন্তু প্রপার চিকিৎসা করতে হবে, নাহলে আস্তে আস্তে পেশেন্টকে পুরোপুরি পঙ্গু করে দেয়। তো আপনি হলুদ বক্সে যে নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। 9073641643, 9831068089। ডুজ অ্যান্ড ডোন্টস আমরা যেটা আলোচনা করি একদম অনুষ্ঠানের শেষে, ডক্টর খান একটু শুনে নেবো এই অ্যাঙ্কুলাইজিংয়ের ক্ষেত্রে। দেখুন, ডু অ্যান্ড ডোজ বলতে গেলে বাত যখন আপনার শরীরে বাড়ছে, আপনাকে ঠান্ডা জিনিস থেকে টোটালি অ্যাভয়েড করতে হবে। সেটা আপনার এসি হতে পারে, ঠান্ডা জল হতে পারে, আপনাকে ফ্রিজে যে কোনো খাওয়া দাওয়া হতে পারে, বাসি খাওয়া যেটা হতে পারে। তো এইসব কিছু খাওয়ার আছে যেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর যারাই অ্যাঙ্কুলাইজিং পেশেন্ট রয়েছে তাদেরকে একটা ছোট জিনিস নিশ্চয়ই বলবো, যে সাইক্লিং অ্যান্ড সুইমিং এই দুটো জিনিস কিন্তু অবশ্যই করবেন। যখন রোগ হয়ে গেছে আপনাকে, তো এই রোগটা, এই দুটো এক্সারসাইজ কিন্তু আপনাকে কিন্তু অনেকটাই স্টিফনেস থেকে দূরে রাখবে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।